আজকে আমরা পড়ব, আচ্ছা কি পড়ব আজকে আমরা? আজকে একটা আন্তর্জাতিক গল্প আমরা পড়ব, যেটা ক্লাস 11 সেমিস্টার 1-এ রয়েছে। গল্পটার নাম হলো বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। রচনা করেছেন বিখ্যাত কলম্বিয়ান সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। জন্ম মৃত্যু সালটা এখানে দেওয়া রয়েছে। জন্ম হয় 1987 এবং মৃত্যু হয় 2014 সালে। তার সম্পর্কে যে কয়েকটা কথা আমাদের না জানলেই নয়, সেটা হলো, প্রথমটা তো বলেই দিলাম যে তিনি একজন কলম্বিয়ান সাহিত্যিক ছিলেন। দ্বিতীয় কথা, 1982 সালে সাহিত্য কীর্তির জন্যই তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। তার বেশ কিছু অমর সৃষ্টির মধ্যে রয়েছে 100 Years of Solitude, Love in the Time of Cholera, The General in His Labyrinth, Living to Tell the Tale। এবার এহেন যে মানুষটি, তার প্রধান পরিচিতি হচ্ছে যে গদ্য সাহিত্যে যাকে আমরা ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতা বলি, সেই জাদু বাস্তবতার তিনি হচ্ছেন প্রধান প্রবক্তা। তিনি প্রথমত এবং প্রধানত গদ্য সাহিত্যে জাদু বাস্তবতা আনলেন। এবার জাদু বাস্তবতা জিনিসটা কি? হোয়াট ইজ কল্ড ম্যাজিক রিয়েলিজম? নামটা থেকেই পরিষ্কার যে এখানে যেমন একদিকে ম্যাজিক থাকবে, তেমনি অন্যদিকে রিয়ালিটিও থাকবে। অর্থাৎ ম্যাজিক রিয়েলিজম আর কিছুই নয়, সাহিত্য বা শিল্পের এমন একটা ধারা যেখানে তুমি স্বাভাবিক বাস্তব জীবনের গল্প পাবে, কিন্তু তারই সঙ্গে কিছু অলৌকিক, কিছু জাদুকরী উপাদান এমনভাবে মিশে থাকবে যে তোমার কিন্তু পড়তে পড়তে সেটাকে কখনোই অবিশ্বাস্য বলে মনে হবে না। সেটা হতে পারে কোনো ব্যক্তিকে নিয়ে, বা হতে পারে কোনো ব্যক্তির শরীরে থাকা এমন কিছু উপাদান যেগুলো বাস্তবে ঘটে না, কিন্তু এমনভাবেই সাহিত্যিক সেগুলো সাহিত্যে আনছেন যার মধ্যে দিয়ে জিনিসটা বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। আসলে এই যে জাদু বাস্তবতা বা এই যে যেটা আমি বললাম ম্যাজিক রিয়েলিজম, তার মূলে থাকছে সমাজ বাস্তবতার দিকটা। অর্থাৎ এই যে একটা বাস্তব অবাস্তবকে মিশিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাস্তবের মধ্যেই আমরা কিছু অবিশ্বাস্য অলৌকিক উপাদান দেখতে পাচ্ছি, তার মধ্যে দিয়েই কিন্তু সমাজ বাস্তবতার সন্ধানটা তুলে ধরা হচ্ছে। সেটা আমি যখন এই গল্পটা পড়াবো তখনও আমরা দেখব যে এখানেও কিন্তু একটা বাস্তব পরিবেশই গল্পটা ঘটছে, কাহিনীটা রটছে, কিন্তু সেখানে কিছু অলৌকিক জাদুকরী উপাদান সংযোজিত হচ্ছে, যেটা সবাই স্বাভাবিক বলেই মেনে নিচ্ছে। এবং যারা আমরা দূর থেকে গল্পটা পড়ছি তারা কিন্তু বুঝতে পারছি যে আসলে ভেতরে ভেতরে লেখক কিছু একটা মেসেজ বা বার্তা দিতে চাইছেন, যে আমাদের সমাজটা ঠিক কীরকম সেই সমাজ বাস্তবতার সন্ধান দেয় এই জাদু বাস্তবতার গল্পগুলো। কেমন? এবারে এই যে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো আন্তর্জাতিক একটা গল্প, এটার অনুদিত ভার্সানটাই আমরা পড়ছি। এটার আসল যে নাম সেটা হচ্ছে আ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, একটু আগেই বলেছি। অনুবাদ করছেন বিখ্যাত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার জন্ম মৃত্যু সালটাও আমি এখানে দিয়ে দিয়েছি, 1938 থেকে 2020। এবার এই যে অনুদিত গল্পটা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এটি যে গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছিল তার নাম হচ্ছে এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প। তাহলে বুঝতেই পারছো যে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে গল্প সংকলন এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প, তারই অন্যতম একটা গল্প হচ্ছে আমাদের আজকের পাঠ্য গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেখানে জাদু বাস্তবতার কথা এসেছে। অর্থাৎ বাস্তবটা আছেই, তার মধ্যে কিছু অবিশ্বাস্য জাদুকরী উপাদান সংযোজিত হয়েছে, এবং আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে যে সমাজ
সমাজের মানুষ আসলে কীরকম সেই দিকটাই লেখক কিন্তু ভেতরে ভেতরে তুলে ধরবার চেষ্টা করেছেন। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের টেক্সট বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। যেটা বলা হচ্ছে, বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একশো উঠোন বেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল, কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদ গন্ধটার দরুন। মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটা ছাই ধূসর বস্তু, আর বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদা, আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। দুপুরবেলাতেই আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল, তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোণটায় কি সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, কাদার মধ্যে মুখ গুঁজে উপুড় হয়ে শুয়ে আছে, আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। তাহলে একটা অদ্ভুতভাবে, আকস্মিকভাবে হঠাৎ গল্পটা শুরু হচ্ছে, কোনো রকম মুখবন্ধ বা ভূমিকা ছাড়াই। বলা হচ্ছে যে অনেক দিন ধরে, প্রথম কথা এটা বিদেশি গল্প, বোঝাই যাচ্ছে সমুদ্রের তীরবর্তী একটা গ্রামের কথা, এবং সেই তীরবর্তী একটা গ্রামে একঘর বাসিন্দা হচ্ছে পেলাইও এবং তার স্ত্রী এলিসেন্দা। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে। যে দিনটার কথা বলা হচ্ছে সেই দিনটা হচ্ছে বৃষ্টির তৃতীয় দিন, তার মানে 3 দিন ধরে লাগাতার বৃষ্টি চলেছে। এবং বৃষ্টি হচ্ছে বলে সমুদ্র থেকে দলে দলে কাঁকড়া সব বেলাভূমির ধারে ধারে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর মধ্যে ঢুকে পড়ছে, কেউ ঢুকে পড়ছে, এবং এত অবাঞ্ছিত কাঁকড়া বলেই ওরা সেগুলোকে মারতে বাধ্য হচ্ছে। এবার যেটা অবস্থা, যে বৃষ্টির 3 নম্বর দিনে পেলাইওরা এত কাঁকড়া মেরেছে যে বেচারা পেলাইওকে সেই ঝুপঝুপে বৃষ্টির মধ্যে ভিজে একসা হয়ে গিয়ে উঠোন পেরিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হয়েছে, কারণ ওদের সদ্যজাত বাচ্চাটার না খুব জ্বর। আর ওরা ভাবছে, ওরা মানে পেলাইও আর এলিসেন্দা, এই যে দম্পতি, এরা ভাবছে ওই বাচ্চাটার জ্বরটা ছাড়ছে না ওই মরা কাঁকড়ার পচা বদ গন্ধর দরুন। মঙ্গলবার থেকেই সারা জগৎটা কেমন যেন একটা বিষণ্ণ, যা হয় দেখবে আমাদের এখানে যখন বর্ষাকাল চলে, টানা বৃষ্টি যখন হয়, তখন আকাশে মেঘ জমে রয়েছে, একটা ঝুম হয়ে রয়েছে, ফলে যেটাকে আমরা ডিপ্রেশন বলি, এবং সেই ডিপ্রেশনটা আমাদের মনের মধ্যেও চারিয়ে যায় একটা বিষণ্ণতার বোধ। তো মঙ্গলবার থেকেই সারা জগৎটাই কেমন যেন একটা বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে রয়েছে। সমুদ্র আকাশ আলাদা করা যাচ্ছে না, সবটা যেন মিলেমিশে একটা ছাই রঙা, একটা গ্রে কালারের বস্তু হয়ে উঠেছে। আর সমুদ্র তীর, বেলাভূমি মানে হচ্ছে সমুদ্র তীর, তার যে বালি যখন মার্চ মাস আসে সেটা সূর্যের আলো পড়ে ঝকঝক করে, গুঁড়ো গুঁড়ো আলোর মতো ঝকঝক করে। এখন এই রকম অবস্থায় টানা বৃষ্টিতে সেটা কাদা কাদা হয়ে গেছে বেলাভূমির বালিগুলো। আর খোলক মাছ, এক ধরনের সামুদ্রিক মাছ, সেই পচে যাওয়া খোলক মাছগুলো জায়গায় জায়গায় জমে জমে যেন মনে হচ্ছে ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপে পরিণত হয়েছে সেই বেলাভূমিটা। এবার সেই দুপুরবেলাতেই, যেদিন পেলাইও ওই মরা কাঁকড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়ে আসছিল, সেদিন তো সকাল থেকেই বৃষ্টি হয়েই চলেছে, সূর্যের তো আর দেখা নেই। দুপুরবেলাতেই আলো এত কম যে পেলাইও যখন বাড়ি ফিরছে তখন ও ঠিক বুঝে উঠতে পারছে না যে বাড়ির উঠোনের পেছন দিকটায় কি ওটা, কিন্তু চোখে পড়ছে যে কিছু একটা নড়াচড়া করছে। খুব কাছে গিয়ে তবেই সে দেখছে, আরে এ তো একটা খুব বুড়ো মানুষ,
থুরথুরে বুড়ো মানুষ, কাদার মধ্যে কি হয়েছে বেচারি, মুখ গুঁজে উপুর হয়ে পড়ে রয়েছে এবং অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতে উঠতে পারছে না, কারণ তার পিঠে যে বিশাল দুটো ডানা, সেই দুটো ডানা ওই কাদাতে আটকে গিয়ে তাকে উঠতে দিচ্ছে না। তাহলে এখানেই দেখো বাস্তব আমরা পেয়ে গেলাম যে সমুদ্রের ধারের একটা গ্রাম, তার বেলাভূমিটা কাদা কাদা হয়ে রয়েছে টানা বৃষ্টিতে, এবং সেই দম্পতির যে সদ্যজাত বাচ্চাটার জ্বর ছাড়ছে না, ওরা ভাবছে ওই মরা কাঁকড়ার পচা বদ গন্ধর দরুন জ্বরটা বারবার ফিরে আসছে, কাঁকড়াগুলোকে ওরা বাড়ি থেকে ফেলে দিচ্ছে সমুদ্রে। এই সবটাই কিন্তু বাস্তব। তার মধ্যে এটাও বাস্তব হতেই পারে যে একটা বুড়ো থুতথুরে মানুষ ওদের বাড়ির উঠোনের পেছন কোণটায় কাদার মধ্যে মুখ গুজরে পড়ে আছে, এই অবধিও মানা যায়। কিন্তু তার পিঠে যে বিশাল দুটো বড় বড় ডানা, এইখানেই চলে এলো ম্যাজিক রিয়েলিজমের ম্যাজিকটা। কিন্তু এমনভাবেই এলো যে সেটা কিন্তু যারা দেখছে তাদের কারোর কাছেই খুব একটা অস্বাভাবিক মনে হচ্ছে না। মনে হচ্ছে যে হ্যাঁ, কোত্থেকে এলো এই লোকটা, এরকম অদ্ভুত একটা লোক। আমাদের বাড়িতেও যদি এরকম কোনো অদ্ভুত কিছু এসে পড়ে, আমরা কিন্তু প্রথমেই ভাবতে বসবো না যে এটা কোনো জাদু বা কিছু, আমরা ভাবতে বসবো যে এটা কে, কোত্থেকে এলো। ঠিক সেরকমভাবেই সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলাইও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে, তার বউ, যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল। আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোণায়। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োর পরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক, তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে, ফোকলা মুখটায় খুবই কম দাঁত। আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন এই ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। তার অতিকায় শিকারি পাখির ডানা, নোংরা, আর্ধেকটাই পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। এইটা হচ্ছে ওই যে পেলাইওদের বাড়িতে যে ডানাওয়ালা থুতথুরে বুড়ো এসে পড়েছিল তার বর্ণনা। কারণ এই যে একটা বিশাল ডানাওয়ালা একটা থুতথুরে বুড়ো লোক কাদার মধ্যে মুখ গুজরে পড়ে রয়েছে, এটা দেখেই পেলাইওর মনে হয়েছিল সে বোধহয় কোনো দুঃস্বপ্ন দেখছে। সে আঁতকে উঠে দুধ দাঁড়িয়ে ছুটে গেল বাড়ির ভেতরে তার বউ এলিসেন্দার কাছে। এবার এলিসেন্দা তো তখন তাদের সদ্যজাত বাচ্চাটিকে নিয়ে ব্যস্ত, কারণ তার তো জ্বর তো ছাড়ছে না, তার কপালে জলপট্টি দিচ্ছে। সবাই আমরা জানি ছোটবেলায় যখন আমাদেরও জ্বরজারি হতো তখন মা ঠাকুমারা তারা কি করতেন, একটা কাপড়ে জলে ভিজিয়ে সেই কাপড়টা কপালে দিতেন যাতে ওই জ্বরের তাপটা কাপড়টা টেনে নেয়। তো এখানেও জলপট্টি দেওয়া হচ্ছিল। পেলাইও তাকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে গেল ওই জায়গাটায় যেখানে ওই থুরথুরে বুড়ো মানুষটি পড়ে আছে। দুজনে হাঁ করে হতভম্ব হয়ে, মানে একদম ভ্যাবাচাকা খেয়ে চুপচাপ তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কারণ বুড়োটা যে খুব বিশাল বড় লোক তা তো নয়, ন্যাকড়া কুড়ুনির মতো পোশাক, টাক পড়ে গেছে, চকচকে মাথা, কয়েকটাই মাত্র বিবর্ণ হয়ে যাওয়া চুল, ফোকলা মুখ, খুবই কম দাঁত। আর যদিও বা এককালে তার কোনো জাঁকজমক থেকেও থাকতো ধরে নেওয়া যেতে পারে, কিন্তু এখন এই ঝোড়ো কাকের মতো অবস্থা হয়েছে তার। প্রপিতামহ মানে হচ্ছে ঠাকুরদা। তাহলে একটা ঝোড়ো কাক যদি অনেক বয়স্ক হয়ে যায় তার যেরকম করুণ দশা হয় সেই রকম করুণ দশা হয়েছে। হ্যাঁ, একমাত্র যদি বলতে পারো তার জাঁকজমক বজায় রাখছে তার সেই শিকারি পাখির মতো ডানা, কিন্তু সেটারও কি অবস্থা, নোংরা হয়ে গেছে, অর্ধেক ডানা পালক খসে গেছে এবং কাদায় কাদায় এমন জট পাকিয়ে গেছে যে কোনোদিন সেই ডানার জট খুলবে বলে তো মনে হয় না। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে, বরং শেষটায় একে বেশ চেনাই ঠেকলো। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা। আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে তেমনি ঋণ ঋণে গলায় কি এক দুর্বোধ্য বুলিতে জবাব দিলে।
ওই কারণেই ওরা ডানা দুটোর ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়েই বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছলো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। এবার প্রথম চমকটা যখন ভেঙেছে, যখন একটু ধাতস্থ হয়েছে পেলাইও এলিসেন্দা, তখন তারা একটু সাহস সঞ্চয় করেছে এবং ওই ডানা, যেটা আমি একটু আগেই বললাম যে জাদু বাস্তবতার বৈশিষ্ট্যটাই হচ্ছে যে সেখানে বাস্তব জগতের মধ্যেই ওই ম্যাজিক্যাল এলিমেন্টস এমনভাবে দেওয়া থাকবে যে যারা তার মধ্যে জড়িয়ে রয়েছে তাদের কাছে সেটাকে আর ম্যাজিক্যাল বলে মনে হবে না। তো এখানেও ওরা যখন এই প্রথম হতভম্ব এই চমকটাকে জয় করে নিল যে কি একটা হয়েছে, তখন ওরা সাহস করে তার সঙ্গে কথা বলবার চেষ্টা করলো, কিন্তু কথা বলে খুব একটা লাভ হচ্ছে না। কারণ ওই মানুষটা, সে যেমন খালাসি মানে হচ্ছে জাহাজে যারা কাজ টাজ করে, ওই মাল টাল বয়ে নিয়ে যায় আর কি, তো সেই খালাসিটা যেমন গলা ফাটিয়ে কথা বলে, চিৎকার করে কথা বলে, তো এই বুড়ো মানুষটাও সেরকমই খুব শ্রীল ভয়েসে, খুব ঋণে গলায় দুর্বোধ্য বুলিতে কিছু একটা জবাব দিল। আর সেই কারণেই পেলাইও আর এলিসেন্দা ওরা এইসব ওর সেই বিশাল ডানা ফানা এই ঝামেলা টামেলাকে একদম পাত্তা না দিয়ে বেশ বুদ্ধিমানদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছলো যে ওই বুড়ো লোকটা সে আর কেউ নয়, হয়তো কোনো বিদেশি জাহাজের, ভিনদেশি মানে হচ্ছে বিদেশি, হয়তো কোনো বিদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। অর্থাৎ তার জাহাজ ডুবি হয়েছে, সে একাই বেঁচে ফিরতে পেরেছে। এই সমুদ্রের ধারেই তো ওদের বাড়ি, সমুদ্রে ভরাডুবি হবার কারণে কোনো মতে এরকম হাতড়াতে পেলাইওদের বাড়িতে এসে উঠেছে। এটা ওরা সিদ্ধান্তে পৌঁছেছে, পেলাইও আর এলিসেন্দা। তারপরে কি হয়েছে, অথচ তবু তাকে দেখাবার জন্য ওরা এক পড়শিনীকে ডেকে আনলে। পড়শিনী মানে প্রতিবেশিনী। তাহলে এই বুড়োটাকে নিয়ে ওরা একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে না, একে নিয়ে বিশেষ মাথা ঘামাবার দরকার নেই, এ হয়তো কোনো বিদেশি ডুবে যাওয়া জাহাজের নিঃসঙ্গ একটা নাবিক। কারণ দুর্বোধ্য ভাষায় কি বলছে কিছুই তো বুঝে উঠতে পারছি না। তবুও আরও শিওর হবার জন্য ওরা ওদের এক প্রতিবেশিনীকে ডেকে আনলে। সে আবার জীবন মৃত্যুর সব গলিগুজিরই হদিশ রাখে। আর তার দিকে শুধু একবার তাকিয়েই সেই পড়শিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। কি ভুল করেছে? এ যে এক দেবদূত, পড়শিনী তাদের বললে, নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে। তাহলে পেলাইও আর এলিসেন্দা ভেবেছিল যে এ কোনো বিদেশি জাহাজে, ভরাডুবি হয়ে যাওয়া জাহাজের নিঃসঙ্গ এক নাবিক। এবার পড়শিনী, সে তো সমস্ত কিছু জানে, সে জীবন মৃত্যুর সব গলিগুজির খবর রাখে, সে অনেক পণ্ডিত একজন ব্যক্তি। সে একবার দেখিয়েই পেলাইও আর এলিসেন্দাকে এটা বুঝিয়েই ছাড়লো যে তোমরা একে খুব সাধারণ মানুষ ভেবে ভীষণ একটা ভুল করে ফেলেছ। এ তো একজন দেবদূত, এ কোনো দুষ্টু বুদ্ধি করে এসেছিল তোমাদের এই বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাবার জন্য, কিন্তু এই যে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, তাতেই ওকে পেরে ফেলেছে। ও ডানাগুলো কাদায় আটকে গেছে, আর তো উঠতে পারছে না। পরের দিনই সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। জ্ঞানে ঝুনো ওই পড়শিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে, তার কাছে তখন দেবদূত মাত্রেই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রে পালিয়ে বাঁচা নিদর্শন, ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না। রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার ওপর নজর রাখলে তাদের পালের খাটো মুগুরটায় সে সশস্ত্র, আর রাত্রিরে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলে। মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মারছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক খাই নিয়ে, তার গায়ে আর জ্বর নেই। তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠল।
ঠিক করলে যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদড়িয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু উষার প্রথম আলো ফোটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেলে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গতামাশা করছে। কারোর মধ্যে কোনো সম্ভ্রমবোধ নেই। তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদপেই কোনো অতিপ্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। আমি এটা কিছুটা পড়িয়ে নিই, পড়াবার পর ডেফিনেটলি আমি বুঝিয়ে দেব যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে এই যে ম্যাজিক রিয়েলিজমের গল্পগুলোর মধ্যে বাস্তবের সঙ্গে যেরকম অতিপ্রাকৃত, অলৌকিক, জাদুকরী উপাদান ডেফিনেটলি মিশে থাকে, তেমনি এই ধরনের গল্পগুলো লেখার পেছনে লেখকের আসল উদ্দেশ্য থাকে কিন্তু সমাজ বাস্তবতার দিকটাকে তুলে ধরা। অর্থাৎ সমাজের মানুষের অন্ধবিশ্বাস হোক, স্বার্থপরতা হোক, সুবিধেবাদী মনোভাব হোক, যা কিছুই হতে পারে, তো একটু বাদেই কোন কোন সমাজ বাস্তবতার দিকগুলো উঠে এসেছে এই গল্পে, সেগুলো ডেফিনেটলি আমি আলোচনা করে দেব। আপাতত কি হলো? আপাতত যেটা হলো যে সেই প্রতিবেশিনী যে জ্ঞানে ঝুনো মানে হচ্ছে যে একদম জ্ঞানে পরিপূর্ণ, সেই প্রতিবেশিনী তো মাত্রই বলে দিল যে এই লোকটা কোনো সাধারণ মানুষই নয়, এ হচ্ছে একজন ষড়যন্ত্রকারী দেবদূত, তোমাদের বাচ্চাটাকে চুরি করতে নিয়ে যাবার জন্য এসেছিল, কিন্তু মুষলধারে বৃষ্টি তাকে এমনই পেড়ে ফেলেছে যে ওর এই দুর্দশা। এবার পরের দিনই সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে কি হয়েছে জানো, এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূত ধরা পড়েছে, যাকে ওরা কয়েদ করে রেখে দিয়েছে। এবার পেলাইও আর এলিসেন্দার তাদের তো চিন্তা হয়ে গেছে, কারণ হতে পারে এ কোনো দেবদূত, কিন্তু এ ষড়যন্ত্রকারী দেবদূত আমাদের বাচ্চাটাকে চুরি করতে নিয়ে যাবার জন্য এসেছিল। সেই জন্য পেলাইও কি করেছে, ওকে সেই কাদা থেকে হিঁচড়ে টেনে এনে তাকে সে মুরগির যে বিশাল একটা খাঁচা রয়েছে সেই মুরগির খাঁচাটায় বন্ধ করে রেখেছে, এবং হাতে রেখেছে একটা মুগুর, যাতে মুগুর পেটা দিয়ে ওকে মেরে ফেলতে বিন্দুমাত্র দেরি না হয়। এবার সেই দিন, এটা কিন্তু পরের দিনের কথা হচ্ছে, দেবদূত ধরা পড়বার পরের দিন, সেদিনও ওরা প্রচুর কাঁকড়া মারছে, মাঝরাত্রির হয়ে গেছে, বৃষ্টি ধরে এসেছে প্রায়, তখনও পেলাইও আর এলিসেন্দা একটার পর একটা কাঁকড়া মেরেই চলেছে। একটু বাদেই দেখা গেল যে বাচ্চাটার এতদিন ধরে জ্বর সারছিলই না, সেই বাচ্চাটার জ্বরটার একদম সেরে গেছে, প্রচণ্ড এক খাই খাই ভাব নিয়ে এসে উঠে বসেছে, বৃষ্টিটাও ধরে গেছে। তখন ওরা ভাবলো যে হোক না হোক এটা দেবদূতেরই কারুণ্যের জন্য, দেবদূতেরই আসবার কারণে হয়েছে। সেজন্য দেবদূতের প্রতি যতটা ওরা নির্মম একটা মনোভাব রাখছিল, এখন সেই যে প্রচণ্ড নির্মম মনোভাবটা আর নেই, একটু দরাজ দিল হয়ে উঠেছে। দরাজ দিল মানে হচ্ছে দিল দরিয়া হয়ে উঠেছে। তখন ওরা ভাবলো যে না, দেবদূতকে তো বাড়িতে কোনো মতেই রাখা যাবে না, বরং আমরা একটা কাজ করি, আমরা 3 দিনের মতো টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে, ভেলা তোমরা জানো যে সেটা কাঠেরও তৈরি হতে পারে বা কলা গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা হতে পারে, সে সমস্ত দিয়ে সেগুলোকে দড়ি দিয়ে বেঁধে একটা নৌকোর মতো করা হয়, কিন্তু তার কোনো ছই বা গলুই কিছু থাকে না। সেই রকম একটা ভেলাতে ওকে বসিয়ে দিয়ে 3 দিনের মতো খাবার আর জল দিয়ে ওকে বারদড়িয়ায় আমরা ছেড়ে দিয়ে আসবো। বারদড়িয়া মানে হচ্ছে সমুদ্রের তীর থেকে বাইরের দিকে, অর্থাৎ প্রায় মাঝদড়িয়ায় আমরা ছেড়ে দিয়ে আসবো ওর ভাগ্যের কাছে, বাঁচলে বাঁচবে, মরলে মরবে। কিন্তু এটা হয়েছে কখন? 2 নম্বর দিনে, তো দেবদূত ধরা পড়বার 2 নম্বর দিনে। এবার 3rd দিন ভোরের, উষা মানে ভোরবেলা, ভোরের প্রথম আলো ফোটা মাত্র যখন পেলাইও আর এলিসেন্দা উঠোনে গিয়ে ওই মুরগির খাঁচাটার সামনে দাঁড়ালো, ওরা দেখতে পেল যে ইন দ্য মিন টাইম পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে ভিড় জমিয়েছে।
দেবদূতকে নিয়ে হাসি মজা করছে, রঙ্গ তামাশা করছে, কোনো রকম সম্ভ্রম তো দেখাচ্ছেই না, বরং সেই তারের জালের মধ্যে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খাবার দেওয়া হচ্ছে, যেন এই লোকটা আদৌ কোনো দেবদূত নয়, কোনো অতিপ্রাকৃত জীব নয়, বরং সার্কাসের এক জন্তু মাত্র। কারণ ওই যে বললাম, কারণ আগের দিনই সারা পাড়া জেনে গেছে এই পরশিনী মারফত যে পেলাইওদের বাড়িতে রক্ত মাংসের আস্ত এক দেবদূত ধরা পড়েছে। কাজেই এই মজাটা কে নেওয়া ছাড়বে, সবাই সেই মজা নিতে চলে এসেছে। তাহলে পেলাইও আর এরিসেন্দা যে ভেবেছিল দেবদূতকে ছেড়ে দিয়ে আসবে বারদরিয়ায়, সেইটা আপাতত কার্যকর করা যাচ্ছে না। এবার যেটা হচ্ছে, সেখানে আমরা কি দেখছি, সেখানে দেখা যাচ্ছে সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে, আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাহলে 3 নম্বর দিন, এটা দেবদূত আসবার 3 নম্বর দিন। সবাই ভিড় জমিয়েছে, পুরো পাড়াটাই ভেঙে পড়েছে। সকাল 7টা তখনও বাজেনি, তার আগেই স্থানীয় যে পাদ্রী মশাই অর্থাৎ খ্রিস্টান চার্চের ধর্মগুরু গোনসাগা, তিনি এসে হাজির। একটা অদ্ভুত খবর তিনি পেয়েছেন না, যে একটা দেবদূত এসেছে। এবারে বিষয়টা বুঝে দেখো, একজন দেবদূত যদি চলে আসে, সব মানুষ যদি তাকে নিয়েই ভিড় জমায়, তার কাছেই সমস্ত কিছুর জন্য, সব সমস্যার সমাধানের জন্য তার কাছেই হাজির হয়, তাহলে সেখানে পাদ্রী হিসেবে গোনসাগা মশাইয়ের তো একটু অস্তিত্বের সংকট হবেই। সেই জন্যই তিনি খুব শঙ্কিত হয়ে একেবারে হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন যে সত্যি এই লোকটা দেবদূত কিনা। এবার ইতিমধ্যে যেটা হয়েছে, সেই ভোরবেলাকার দর্শকরা তারা হাসি মজা ঠাট্টাই আর কি যা মজা করবার করে টোরে চলে গেছে। তাদের জায়গায় আর এক দল দর্শক এসে হাজির হয়েছে, যারা অতটা ঠিক রংবাজ টাইপের নয়, অর্থাৎ অতটা ছ্যাবলা ধরনের নয়। তারা সত্যি সত্যি একে দেবদূত ভেবে নিয়েছে এবং তার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকম জল্পনা কল্পনা আলাপচারিতা ইত্যাদি একটা গুঞ্জন তৈরি হয়েছে আর কি। কীরকম জল্পনা কল্পনা? তাদের মধ্যে এই যে ভিড়টা জন্মেছে আর কি, এই ভিড়টার মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো একে এক 5 তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সে সব যুদ্ধবিগ্রহই জিতিয়ে দিতে পারে। কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়, তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা, আর তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু পাদ্রে গোনসাগা যাজক হবার আগে ছিলেন এক হট্টাকট্টা কাঠুরে। তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন, আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভ্যাবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। একটা দল ভিড় চলে গেছে, আরেকটা দল ভিড় হাজির হয়েছে। এরা অতটা ছ্যাবলা ধরনের নয়, এরা কোনো রঙ্গ তামাশা করছে না, এরা এই বন্দিকে নিয়ে কি করা যেতে পারে তাই নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম মতামত দিচ্ছে, জল্পনা কল্পনা আলাপ আলোচনা চলছে। এদের মধ্যে যে সবচেয়ে সরল লোকটা, সে ভেবেই ফেলেছে, আচ্ছা এই যে ডানাওয়ালা লোকটা, একে বরঞ্চ আমরা সারা জগতের পুরপিতা করে দিই, সারা জগতের রক্ষাকর্তা হবে। আর যারা তার থেকে একটু কঠিন হৃদয়ের লোক, তারা ভাবছে যে একে 5 তারার সেনাপতি করে দেওয়া হোক। দেখবে যারা আর্মিতে থাকেন, মেজর, কর্নেল, ক্যাপ্টেন, এদের জামার বুকে ব্যাজের মতো সব তারা চিহ্ন দেওয়া থাকে, কেউ 1 স্টার, কেউ 2 স্টার, কেউ 3 স্টার এরকম। ফলে একে 5 তারাওয়ালা এক সেনাপতি অর্থাৎ শ্রেষ্ঠ সেনাপতি করে দেওয়া হোক,
কারণ এ যখন ডানাওয়ালা, তার মানে এর অতিরিক্ত কিছু ক্ষমতা আছে। তাহলে একে যদি আমরা 5 তারা সেনাপতি করে দিই, এ তাহলে সমস্ত যুদ্ধ বিগ্রহেই আমাদের দেশকে জিতিয়ে দিতে পারবে। আবার যারা বিচক্ষণ দূরদর্শী মানুষ আর কি, অনেক দূর অবধি ভাবতে পারে, তারা ভাবছে যে আচ্ছা এই লোকটাকে দিয়ে যদি পৃথিবীতে একটা ডানাওয়ালা প্রজাতির জন্ম দেওয়া যায়, তাহলে সে জাতি জ্ঞানে গুণে সবার সেরা হবে, আর তারাই তখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে দায়িত্ব নিয়ে নেবে। এবার এই সমস্ত আলাপ আলোচনার মাঝখানে পাদ্রী গনসাগার তো ঘুম উড়ে গেছে। তিনি তখন সবার সামনে এই লোকটা যে একটা ভণ্ড, এই লোকটা যে একটা ফেরেববাজ, এইটা প্রমাণ করবার জন্য তো মনে প্রাণে মরিয়া হয়ে উঠেছেন। এই বুড়ো লোকটাকে জেরা করবার জন্য তিনি মনে মনে বেশ কিছু প্রশ্নমালা গুছিয়ে নিয়েছেন এবং পেলাইও এলিসেন্দাকে তিনি বলছেন মুরগির খাঁচার দরজাটা খুলে দিতে, কারণ তিনি সবার সামনে ওই খাঁচার ভেতরে ওই লোকটার সামনে যাবেন, তাকে তিনি প্রশ্ন করবেন এবং দেখে নিতে পারবেন যে লোকটা ঠিক না অন্য কিছু। এবার ওই লোকটাকে তখন কীরকম দেখাচ্ছিল, একে তো পুরো খাঁচাটা ভর্তি মুরগির ছানা দিয়ে, তার মধ্যে ওই অতিকায় ডানাওয়ালা বুড়ো লোকটাকে মনে হচ্ছিল যেন জরাজীর্ণ একটা মুরগি। সে শুয়ে আছে এক কোনায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজুড়ির উচ্ছিষ্ট। ভোর ভোর ওঠা দর্শকরা এসে যেসব তাকে ছুঁড়ে দিয়েছে। তাহলে এই যে লোকটা, সে লোকটা কিন্তু কোনো হেলদোল নেই যে কারা আসছে কারা যাচ্ছে, কারা তার দিকে খাবারের খোসা ছুঁড়ে দিচ্ছে, কি খাবার ছুঁড়ে দিচ্ছে, কি ঢিল ছুঁড়ে দিচ্ছে, কি টিকা টিপ্পনি কাটছে, হাসি মজা করছে। সে এক কোণা চুপ করে শুয়ে আছে, তার খোলা ডানাগুলো সে ছড়াতে পেরেছে এতক্ষণে, সে রোদ্দুরে শুকোচ্ছে। তার চারপাশে ছড়িয়ে রয়েছে ফলের খোসা। ছোট হাজুরি মানে হচ্ছে প্রাতরাশ, সকালবেলা যেটা খাওয়া হয়, ব্রেকফাস্ট যেটা, তার উচ্ছিষ্ট পড়ে থাকা অংশ। কারণ ওই যে সকালবেলা যে দর্শকরা এসেছিল ব্যঙ্গ বিদ্রুপ করছিল, এরা সমস্ত এই ফলের খোসা, এই প্রাতরাশের টুকরো টাকরা ছুঁড়ে দিয়েছিল, সেগুলোই সব পড়ে আছে, ও তারই মধ্যে পড়ে আছে। পাদ্রে গনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনে সুপ্রভাত জানালেন, তখন কি হলো? সুপ্রভাত জানালেন যখন, জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। এ যে এক জোচ্চোর ফেরেববাজ, এ বিষয়ে এ তল্লাটে যাজনপল্লীর এই পুরুত্তির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল, বিশেষত যখন দেখতেই পেলেন যে এ ঈশ্বরের ভাষাই বোঝে না, কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ, তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত, আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করেছে পার্থিব সব হাওয়া। দেবদূতদের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি কথামৃত আউড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন ছলাকলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদভ্যাস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি বাজ পাখি উড়োজাহাজে তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জাশাসিত পল্লীর আর্চবিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। তাহলে পাদ্রে গনসাগা, তিনি তো এবার মুরগির খাঁচা দরজা খুলে দেওয়া হয়েছে, তিনি সেখানে ঢুকেছেন এবং
লাতিনে সেই ব্যক্তিকে সুপ্রভাত জানিয়েছেন। ল্যাটিন ভাষাকে বলাই হয় ঈশ্বরের ভাষা। এবার দেখা যাচ্ছে যে তিনি তাকে গুড মর্নিং উইশ করেছেন ল্যাটিনে, কিন্তু এই তথাকথিত কোট আনকোট দেবদূত বুড়ো লোকটি তার কোনো প্রত্যুত্তর দেয়নি। এবার তখন এই যাজক পাদ্রে গনসাগা, তার মনে প্রথম সন্দেহটা ডানা বেঁধে উঠল যে এ একটা জোচ্চোর, একটা ফেরেববাজ, কারণ এ তো ঈশ্বরের ভাষাই বোঝে না। আর তার থেকেও বড় কথা, যারা ঈশ্বরের উজির নাজির, মানে যদি ঈশ্বর রাজামশাই হন, তার মন্ত্রী পারিষদ, এদেরকে এ কোনো রকম খাতিরই করতে জানে না। অর্থাৎ কিনা আমি হচ্ছি পাদ্রী, পাদ্রী মশাই মানে হচ্ছে কি ঈশ্বরের খাস লোক, মন্ত্রীর সমান, তাদেরকে কীরকম খাতির করতে হয় তো জানিই না। সুতরাং এ হচ্ছে একটা জোচ্চোর, ফ্রড। তারপর তিনি খুব খেয়াল করে দেখলেন, যদি খুব কাছ থেকে দেখা যায় তাকে একটু বেশি মানুষ মানুষ দেখায়, দেবদূতের মতো তো মনেই হয় না। একমাত্র পড়ে রইল তার ডানা। এবার সেই ডানাগুলোর পেছন দিকে নানা রকম পরভৃত গজিয়েছে, কাক জন্মে গেছে ছোট ছোট। প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব সব হাওয়া। অর্থাৎ যেটা বলেছিলাম যে প্রথম যখন ঝড় হলো, এই বুড়ো লোকটা তো এসেই ছিল পেলাইওদের বাড়িতে এক ঝড় বৃষ্টির দিনে। সুতরাং এই যে পার্থিব হাওয়া, এই ঝড় তার প্রধান পালকগুলোকে তো খসিয়েই দিয়েছে। সুতরাং দেবদূতের সগর্ব মর্যাদা, একজন দেবদূত হলে যেরকম মর্যাদা পাওয়ার যোগ্য হতে পারেন তেমন কিছুই তার নেই। তিনি সেই জন্য সগর্বে খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং বেশ মিষ্টি কথা, যাকে আমরা বাণী বলি আর কি, কথামৃত আউড়ে তিনি কৌতূহলী, সবাই তো হাঁ করে দেখছিল এতক্ষণ, ওই যে ভিড় জমে থাকা, যে আমাদের পাদ্রী মশাই ঢুকেছেন, কি হয় একটা ভাব। তো সেই কৌতূহলীদের তিনি বেশ সুন্দর একটা কথামৃত আউড়ে সাবধান করে দিলেন যে শোনো, এ কিন্তু ছদ্মবেশী এক শয়তান, যাকে ডেভিল বলা হয়। আর শয়তানদের একটা বদ অভ্যাস আছে, রোমান ক্যাথলিক সম্প্রদায় যারা, তাদের হুল্লোড়ে উৎসবে এসে তাদেরকে নানা রকমভাবে বিপদে ফেলবার। সুতরাং তোমরা কিন্তু এর কথাতে, এর চালচলনে একদম কান দিও না, এর আশেপাশেও ঘেঁষো না, একে একদম পাত্তা দেবারই দরকার নেই। এবার যেটা রইল পড়ে ওর ডানা দুটো, সেটা হচ্ছে যে দেখো, ডানা বাজ পাখিরও আছে, ডানা উড়োজাহাজ বা এরোপ্লেনেরও আছে। যদি উভয়েরই ডানা থাকে তাহলে ডানাটা এখানে কিন্তু কোনো ফ্যাক্টর না। ডানা মানেই যে ও দেবদূত, এটা মেনে নেবার কোনো কথা নেই। তা সত্ত্বেও আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি আমার বিশপকে, বিশপ মানে হচ্ছে কোনো একটা জেলার খ্রিস্টান ধর্মগুরু, বিশপকে চিঠি লিখব। তিনি এবার চিঠি লিখবেন আর্চ বিশপকে, অর্থাৎ যিনি বিশপদের প্রধান, এবং সবশেষে সেই আর্চ বিশপ চিঠি লিখবেন সর্বোচ্চ মহান্ত বা পুরোহিত, অর্থাৎ কিনা পোপকে। এবং সেই পোপের কাছ থেকেই যে চূড়ান্ত রায় পাওয়া যাবে সেটাই আমাদের মেনে নিতে হবে। এবার বিষয়টা যেটা ঘটছে সেটা হচ্ছে খুবই আফসোসের কথা, যে তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলই গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাটবাজারের ব্যস্ততার শোরগোল উঠল উঠোনে, আর ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়েই দিত। এই হাটবাজারের এত জঞ্জাল ঝাঁট দিয়ে দিয়ে এলিসেন্দার শিরদাঁড়া যেন দুমড়ে গিয়েছে। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। তাহলে এই যে পাদ্রে গনসাগা এত বড় বড় কথা বলে গেলেন, যে লোকটা কোনো মতে, মানে বিভিন্ন যুক্তি দিয়ে তিনি এইটা প্রমাণ করবার আপ্রাণ চেষ্টা করে গেলেন যে এই লোকটা দেবদূত হতেই পারে না। তাও আমি বিশপকে চিঠি লিখব, বিশপ চিঠি লিখবেন আর্চ বিশপকে, আর্চ বিশপ লিখবেন পোপকে, ততক্ষণ তোমরা ধৈর্য ধরো, কেউ ও ধারে কাছে যেও না, বলে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু তার এই যে এত বিচক্ষণ বুদ্ধি, তার এই যে এত দূরদর্শিতা,
এই সমস্ত কোনো কিছুই কৌতূহলীদের মনে কোনো রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারলো না, বরং ভিড় তো ছিলই, আরো আরো ভিড় বাড়তে লাগলো। এতই ভিড় বাড়লো, এত হাট বাজারের মতো ব্যস্ততা আর শোরগোল পেলাইও এলিসেন্দার উঠোনে আরম্ভ হয়ে গেল যে সেই ভিড়কে সরিয়ে দেবার জন্য বেয়নেটধারী যে রক্ষীরা আছে, সঙ্গীন মানে হচ্ছে বেয়নেট, তোমরা ছবিতে দেখে থাকবে যে আগেকার দিনে যারা রক্ষীরা থাকতো, যারা যুদ্ধে যেত, তাদের বন্দুকের সঙ্গে সামনের দিকে একটা ছুরি, ধারালো ছুরি মতো আটকানো থাকতো, ওইটাকে বলা হয় বেয়নেট, ওই ছুরিওয়ালা যে বন্দুক। সুতরাং সেই বেয়নেটধারী রক্ষীদেরকে ডাকতে হচ্ছে, কারণ তা নয় তো ওই ভিড়টা পেলাইও এলিসেন্দাদের ওই ভাঙাচোরা বাড়ি ভেঙেই দিত পুরোটা। এবার উঠোনময় তো জঞ্জাল হয়েছে, ময়লা হয়েছে, সেগুলো ঝাঁট দিতে দিতে এলিসেন্দার কোমর তো একেবারে বেঁকে যাচ্ছে। এবার এই ঝাঁট দিতে দিতেই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলে যাচ্ছে এলিসেন্দার, যে আচ্ছা, আমরা যদি উঠোনের চারপাশটায় একটা বেড়া দিয়ে দিই, তাহলে দর্শনার্থীরা বেড়ার ওই পারে থাকবে, একজন একজন করে উঠোনে ঢুকবে এবং ওই তারের জালের বাইরে থেকেই ওই দেবদূতকে দেখবে। কিন্তু হ্যাঁ, শর্ত একটাই, প্রত্যেককে দর্শনী বাবদ 5 সেন্ট করে দিতে হবে। সেন্ট মানে হচ্ছে এক ধরনের মুদ্রা, যেরকম টাকা রয়েছে, যেরকম রুবেল রয়েছে, যেরকম ইউরো রয়েছে, সেরকম সেন্ট, 5 সেন্ট করে দিতে হবে। এটা হচ্ছে এলিসেন্দার মাথায় খেলে যাওয়া বুদ্ধি। কেমন? এই পর্যন্তই তাহলে আজকের পর্ব আমি রাখলাম। এর পরবর্তী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই হাজির হব এবং সেখানেই আমি গল্পটা যেমন বুঝিয়ে শেষ করব, তেমনি দেখিয়ে দেব যে ঠিক কোন কোন জায়গায় সমাজের কোন বাস্তবতার দিকগুলো লেখক ইঙ্গিতে ধরিয়ে দিয়েছেন।